আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর চতুর্থ অধ্যায়ের রুলস অফ গেমস অ্যান্ড স্পোর্টস এই চ্যাপ্টারের নাম। তাহলে রুলস অফ গেমস অ্যান্ড স্পোর্টস মানে কি? বিভিন্ন খেলার রুলস সম্পর্কে জানবো আমরা, এবং তার সাথে সাথে কি মাঠের মাপগুলোও জানবো। প্রথমেই আমাদের চ্যাপ্টারে প্রথমেই রয়েছে, দেখো, অ্যাথলেটিক্স ট্র্যাক স্থাপন। তাহলে অ্যাথলেটিক্স ট্র্যাক মানে যেখানে বিভিন্ন খেলাধুলার জন্য দৌড় হয়, যেরকম 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 1600 মিটার, তারপরে 3000 কিলোমিটার, 3000 মিটার, এইগুলো দৌড় হয় যে সমস্ত মাঠগুলোতে। তাহলে সেই সমস্ত মাঠের মাপ কত হয় সেটা আমাদের সঠিকভাবে জানতে হবে, এবং আন্তর্জাতিক মান অনুযায়ী মাঠ কত হয়। আমরা গ্রামগঞ্জে বা স্কুলে দেখেছি, স্কুলের মাঠ ছোট হওয়ার জন্য সেই ট্র্যাকগুলোকে কি করা হয়, ছোট করে দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী এই মাঠের মাপ হয় 400 মিটার। দেখো, প্রথমেই লেখা রয়েছে কত হয়, 400 মিটার। এটা সারা পৃথিবীতে যেখানেই খেলা হোক না কেন এই নিয়মটাই মেনে চলে সবাই। এবং প্রত্যেকটা মাঠে অনেকগুলি লেন করা থাকে। লেন মানে কি? যেখানে অ্যাথলিটরা দৌড়াবে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট রাস্তা করে দেওয়া থাকে, বা দুটো দাগ কেটে দেওয়া থাকে। সেই দাগের মধ্যে ন্যূনতম দূরত্বটা কত হওয়া দরকার? 1.22 মিটার। এই চ্যাপ্টারে আমরা দেখব পরীক্ষায় আসার মতন ক্লাস 11-এ খুব সংক্ষেপে যতগুলো শর্ট কোশ্চেন করা যেতে পারে এখান থেকে, বা শর্ট কোশ্চেন পড়া যেতে পারে, সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই বললাম 400 মিটার আমাদের আন্তর্জাতিক মাপ হয় একটা ট্র্যাকের। তারপর ন্যূনতম চওড়া কত হয়? 1.22 মিটার হবে প্রত্যেকটা লেনের। এবং কটি লেন থাকতে হবে? ন্যূনতম 6টি। এবং প্রতিযোগিতার আসরের সময় বা আন্তর্জাতিক খেলার সময় সেই লেনটি হওয়া দরকার 8টি লেন, সব থেকে ভালো হয়। বর্তমানে 8টির জায়গায় ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী 9টি লেন ব্যবহার করা হচ্ছে। তার কারণও আছে, সেটা আমি পরে বলবো। কিন্তু তোমরা এখন জেনে রাখো ন্যূনতম 6টি, এবং বড় বড় প্রতিযোগিতার আসরে কটি লেন ব্যবহার করা হয়? 8টি। যেরকম অলিম্পিক প্রতিযোগিতা, ওয়ার্ল্ড অ্যাথলিট মিট প্রতিযোগিতা, এগুলো। 400 মিটার দৌড়ের সময় আমরা দেখবো, এই যে মাঠটা তোমরা দেখছো ছবিটা, এই মাঠটাই দেখো, আমি একটু দাগ কেটে দিচ্ছি নতুন করে। যদি আমি মাঝখান দিয়ে এরকম দুটো দাগ কাটি, এবং এপাশে দেখবো আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, এবং এপাশে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে 400 মিটার দৌড়ে কটা স্ট্রেট লাইন পাবো আমরা? দুটো স্ট্রেট লাইন পাবো। এই দুটো স্ট্রেট লাইনের মাপ হচ্ছে 84.39 মিটার। কত মিটার? 84.39 মিটার। একটার মাপ কিন্তু। তাহলে একটা যদি 84.39 হয়, এটাও 84.39 হবে। তাহলে দুটো যোগ করলে আমরা টোটালটা মাপটা পেয়ে যাব, স্টেট পথের মাপ। তাহলে দুটো যোগ করলে দুটোই, দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে দুটো সোজা পথের দৌড়ের ডিস্টেন্সটা কত, সেখানে দেওয়া রয়েছে 168.78 মিটার। আবার একটু ওপরে আসি আমরা, এটা স্ট্রেট লাইন হলো। আর স্ট্রেট লাইনের পরে দেখো বাঁকা পথ আছে দুটো, এখানে একটা আছে এবং নিচে একটা আছে, এই দুটো বাঁকা পথ আছে। তাহলে এই বাঁকা পথ দুটোর দৈর্ঘ্যও আমাদের জানা দরকার। তাহলে এই বাঁকা পথটাকে কি বলে আগে সেটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে? এই বাঁকা পথটিকে বলা হয় সিডিআর, কার্ভ ডিস্টেন্স রেডিয়াস, সিডিআর। আচ্ছা, এই সিডিআর এর মাপ কত? তাহলে দুটো মিলিয়ে আমাদের কত হবে? 400 থেকে যদি 168.78 মিটার বাদ দিই, তাহলে আমাদের হবে 231.22 মিটার। মানে দুটো মিলিয়ে হবে 231.22 মিটার। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? একটার মাপ পাবো। তাহলে এই যে বললাম যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে আসতে পারে সিডিআর এর দৈর্ঘ্য কত, দুটো সিডিআর এর দৈর্ঘ্য কত, বা একটা সিডিআর এর দৈর্ঘ্য কত, আসতেই পারে। এবং তার সাথে কি কি আসতে পারে, যে সোজা পথের দৈর্ঘ্য, সোজা পথের দৈর্ঘ্যের মাপ কত, এটা বলে দিয়েছি। তারপরে আরো নিচে আসো, দেখো তোমরা দেখতে পাবে সিডিআর একটা কথা রয়েছে, আর একটা আছে আর ডি আর, এটা রানিং ডিস্টেন্স রেডিয়াস। এটা কিভাবে বের করে? এটা সূত্র আমরা জানি, সিডিআর মানে টোটাল বাঁকা পথের দৈর্ঘ্য হচ্ছে 231.22 মিটার। দেখো এখানে দেওয়া রয়েছে। এর সমান সমান আমরা কি লিখতে পারি? 2 পাই আর। আমাদের পরিধির সূত্র কি জানি? 2 পাই আর। কারণ কি, দুটো বাঁকা পথ যদি আমরা অ্যাড করি তাহলে একটা বৃত্তের পরিণত হবে। এই বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। এবং এই পরিধির মাপটাই কত? 231.22 মিটার। তাহলে এখান থেকে আমরা পায়ের মান জানি কত, এটা কনস্ট্যান্ট থাকে পায়ের মান 22/7, অথবা এটা হবে 3.14
মিটার। এটা হচ্ছে ভাগ করলে এটা বেরোয়। এটা তোমরা মুখস্থ রাখতে পারো অথবা 22/7 দিয়েও তোমরা করতে পারো। তাহলে এখানে সব ডিস্টেন্স এটা আমরা বের করব অঙ্কের মতন। কিভাবে বের করবো? এই পাশে 8টাকে রেখে দেবো, আর এই পাশে এই গুণগুলো আছে, এই গুণগুলো সমান সমানের এই পাশে যদি আসে তাহলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে তলায়। তাহলে দেখো এই যে 8 সমান সমান তলায় দেওয়া রয়েছে, এখানে তলায় ভাগ করে দিয়ে দিয়েছে। এটা সলভ করে আমাদের বেরোবে 36.80 মিটার, 36.80 মিটার। এই 36.80 মিটারটাই হচ্ছে আমাদের RDR। তাহলে এটা কি? রানিং ডিস্টেন্স রেডিয়াস। তাহলে এই জিনিসটা কোন জায়গাটায় আছে মাঠের সেটা আমরা দেখে নিই। আমরা যদি এখান এই বিন্দুটাকে কেন্দ্র করি, বা মাঠের নিচেও একটা ট্র্যাক আছে সেটা দেখায়। মাঠের এই বিন্দুটাকে কেন্দ্র করে এটা যদি আমাদের অর্ধবৃত্ত হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এইগুলো টানবো, এইগুলো কি হয়? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাই আমাদের বেরোলো 36.80 মিটার। এই ব্যাসার্ধকেই বলা হচ্ছে কি আমাদের RDR, মানে রানিং ডিস্টেন্স রেডিয়াস। ওকে, তাহলে এই যে RDR বেরোলো, RDR থেকে যদি আমরা যদি যদি আমাদের ইন্টারন্যাশনাল মাপ থাকে, ইন্টারন্যাশনাল মাঠে আমাদের কি হয়? প্রথম লেনের আমাদের রেস বর্ডার থাকে। এই ছবিতে দেখলে তোমরা প্রথমেই বুঝতে পারবে যে দেখো এই সাদা অংশটা একটু বেশি চওড়া এবং বেশি ডিপলি দেওয়া আছে। আমি আবার একটু উপরে মার্কিং করে দিলাম। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় দেখো দেওয়া রয়েছে, এই জায়গাটা কি আছে? একটা রেস বর্ডার থাকে। রেস বর্ডার মানে কি? দাগের পাশেই বা দাগের ওপরেই কাঠের তৈরি একটু উঁচু অংশ, ছোট ছোট কাঠ বসানো থাকে, এটাকে বলা হয় রেস বর্ডার। এই রেস বর্ডারের জন্য অ্যাথলিটদের অসুবিধা হয়। সেই অসুবিধে দূর করার জন্য কি করা হয়? 30 সেন্টিমিটার, এই 36.80 মিটার থেকে 30 সেন্টিমিটার কি করা হয়? কমিয়ে দেওয়া হয় প্রথম লেনের জন্য মাপটা, কিন্তু সেকেন্ড লেন থেকে আমাদের মাপ ঠিক থাকে। তাহলে এই যে ডিস্টেন্সটা ঠিক থাকে, এটা আচ্ছা 30 সেন্টিমিটার মাপ কমানোর পরে কত আসবে প্রথম লেনে? 36.50 মিটার আমাদের মাপ নিয়ে আমাদের করতে হবে। এটা হচ্ছে ট্র্যাক তৈরি করতে গেলে। তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে কার্ভ ডিস্টেন্স রেডিয়াসের মান কত? সিডিআর এর মান তাহলে কত আসবে আমাদের? 36.50 মিটার। আর এইদিকে যদি RDR এ আসে, RDR তাহলে আমাদের RDR প্রথম লেনে থাকবে। RDR থাকলে আমাদের এই টোটালটা বলে দিতে হবে কি হবে। তাহলে কার্ভ ডিস্টেন্স রেডিয়াস আমরা কত পেলাম? 36.50 মিটার। এটা পরীক্ষায় আসবে। এরপরে দেখো এখানে অনেক দেওয়া আছে, 8টা লেনের জন্য কতটা জায়গা লাগবে সেগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এগুলো ইম্পর্টেন্স আছে, একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের স্ট্যাগার। তাহলে স্ট্যাগারটা কি? স্ট্যাগারটা হলো এমন একটা বিষয় যে ধরো প্রথম লেনে যে দৌড়াচ্ছে সে 400 মিটারই দৌড়াচ্ছে, কিন্তু সেকেন্ড লেনে যখন দৌড়াবে কোনো ব্যক্তি বা কোনো অ্যাথলিট, তার ক্ষেত্রে কি হবে? তার এরিয়াটা বেড়ে যাবে, কারণ সে সেকেন্ড লেনে দৌড়াচ্ছে। সেকেন্ড লেনে দৌড়ানোর জন্য তার স্টেট লাইন একই থাকবে, কিন্তু এই কার্ভ ডিস্টেন্স এরিয়াসটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, সিডিআরটা বেড়ে যাবে। তাহলে এই যখনই বেড়ে যাবে বা বক্রপথটা যখনই বেড়ে যাবে, তখনই কি হবে? এখানে আমাদের একটু তাকে অ্যাডভান্টেজ দিতে হবে প্রথমে। এই অ্যাডভান্টেজ দেওয়াটাকেই বলা হচ্ছে, বা এগিয়ে দিতে হবে, সেই এগিয়ে দেওয়াটাকেই বলা হচ্ছে কি? স্ট্যাগার। তাহলে স্ট্যাগারের জন্য দেখবা আমাদের একটা সূত্র আছে যে কোন লেনে কত স্ট্যাগার দেওয়া হবে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে ডাব্লু, দেখো এখানে সূত্র রয়েছে ডাব্লু ইন্টু n-1 মাইনাস 0.10, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে 2 পাই। তাহলে ডাব্লু হচ্ছে লেনের প্রস্থ। তাহলে আমরা জানি লেনের প্রস্থ কত? 1.22 মিটার। সবসময় 1.22, ডাব্লু ফিক্সড 1.22 মিটার। এন হচ্ছে লেন নাম্বার, এন হচ্ছে লেনের নাম্বার বা লেনের সংখ্যা, কত নম্বর লেনে সে দৌড়াচ্ছে। ঠিক আছে, এরপরে -1 করব। এখানে 2 পাই, পাইয়ের মানও আমরা জানি, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো। আর এন হচ্ছে লেনের নাম্বার। আচ্ছা, হাফ স্ট্যাগারের ক্ষেত্রে কি হবে? রুলসটা একটু আলাদা হবে, 2 পাইয়ের জায়গায় শুধু পাই হবে। তাহলে এই দুটো সূত্র তোমরা মুখস্থ করবে। এবং তার সাথে সাথে আমাদের দেখো নিচে দেওয়া রয়েছে সিডিআর। সিডিআর কত দেওয়া রয়েছে? ফার্স্ট লেনে 36.50 মিটার। এগুলো পরপর যোগ হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট না, ফার্স্ট লেনটাই ইম্পর্টেন্ট, এটা তোমরা সবসময় মুখস্থ রাখবে। ঠিক আছে, এরপরে ডিস্টেন্স ফ্রম দ্য লেফট সাইড লাইন, এটা কত? 0.30 মিটার দেওয়া আছে, এটা সব মিটারে দেওয়া আছে, মানে 30, এটা 30 সেন্টিমিটার হবে। তাহলে RDR কত এসছে আমাদের? RDR দেখো এখানে
আমাদের এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন 36.80 মিটার। তাহলে এই হয়ে গেল। তাহলে ফার্স্ট লেনে আমরা কোনো স্ট্যাগার পাবো? কোনো স্ট্যাগার পাবো না। আচ্ছা, এখানে দেখো ফুল স্ট্যাগার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে হাফ স্ট্যাগার। তাহলে ফুল স্ট্যাগার কি, হাফ স্ট্যাগার কি, এটাও আমাদের জেনে নেওয়া দরকার। আমরা আবার একটু ছবিতে আসি। দেখো, যখন 200 মিটার দৌড় হবে, কোনো ব্যক্তি যখন দৌড় শুরু করবে, তাহলে এই কার্ভ এরিয়া থেকে শুরু করবে। আমি মার্ক করছি, দেখো এই জায়গা থেকে শুরু করবে এবং সে এখান থেকে দৌড় শুরু করে ঠিক এই জায়গাতে এসে কি করবে, শেষ করবে। তাহলে এই জায়গাতে কি হয়ে যাবে, 200 মিটার হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো সেই ব্যক্তিটাকে একটা কার্ভ বা একটা বক্রপথ অতিক্রম করতে হলো। দুটো বক্রপথ কি অতিক্রম করতে হলো, এই বক্রপথটা অতিক্রম করতে হয়নি তাকে। তাহলে তাকে ফুল স্ট্যাগার দেওয়া হবে কেন? সেক্ষেত্রে আমাদের হাফ স্ট্যাগার দিতে হবে। তাহলে 200 মিটারের ক্ষেত্রে আমাদের হাফ স্ট্যাগার দিতে হবে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে, এখান থেকে একটা প্রশ্নই আসতে পারে যে হাফ স্ট্যাগার কখন দেওয়া হয়। বলতে হবে যে যখন বা কোনো অপশানে যদি আসে বা কোনো, তোমাদের যেহেতু মাল্টিপল চয়েস আসবে সেহেতু এখানে তোমাদের লিখতে হবে না, শুধু অ্যান্সার দেখে তোমাদের সঠিকটা নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের এটা দেখতে হবে বা খেয়াল রাখতে হবে যে এখানে হাফ স্ট্যাগারের ক্ষেত্রে সবসময় একটা বক্রপথের কথা উল্লেখ করে দেবে প্রশ্নে। দুটো বক্রপথ উল্লেখ করে দিলে সেটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে একটা বক্রপথ উল্লেখ করবে, হাফ স্ট্যাগার। কারণ হাফ স্ট্যাগারে সবসময় একটা, ওর জন্যই হাফ স্ট্যাগার দেওয়া হয়েছে। যদি দুটো বক্রপাত যদি অতিক্রম করতো তখন ফুল স্ট্যাগার দেওয়া হতো। তাহলে ফুল স্ট্যাগার আর হাফ স্ট্যাগারের ব্যাপারটা তোমরা বুঝলে এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা আসবো অচিরাচরিত ট্র্যাক স্থাপন। অচিরাচরিত মানে কি, যেগুলোকে আন্তর্জাতিক মাপ নয়, মাঠ ছোট হওয়ার জন্য, যেরকম আমাদের স্কুল মাঠগুলোতে অনেক সময় ছোট হওয়ার জন্য কি হয়, 200 মিটারের ট্র্যাক তৈরি করা হয় বা 300 মিটারের ট্র্যাক তৈরি করা হয়। তা সেক্ষেত্রেও কিছু কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমাদের সোজাপথ এবং বক্রপথের অনুপাত কি 3:2 অনুপাতে রাখতে হবে। মানে বক্রপথটা 3 থাকবে এবং সোজাপথের দৌড়টা 2 থাকবে। এখান থেকে বুঝতে না পারলে তোমরা একটু বোঝো ভালো করে, এটা একটু অঙ্ক আছে। 200 মিটার ট্র্যাক, টোটাল অনুপাত কত, 3, 2, 5। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক অনুপাত সমান সমান কত হবে, 40 মিটার। তাহলে আমাদের মানে বক্রপথ কত বলেছে, 3 অনুপাত। তাহলে এখান থেকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 120 মিটার। তাহলে আমাদের টোটাল মাঠের 120 মিটার আমাদের বক্রপথ রাখতে হবে। আর 80 মিটার কি রাখতে হবে, 80 মিটার সোজাপথ। দেখো এখানেও তো করে দেওয়া রয়েছে তোমাদের, 200 মিটার থেকে 80 মিটার এখানে ভাগ করে, এই যে আমি যে অঙ্কটা করলাম সেটাই পরপর করে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখবে ভালো করে। তাহলে এখানে আর ডি আর কি হবে, তাহলে আর ডি আর মাপার জন্য এখান থেকে আর বের করতে হবে। আর এর মান কত হচ্ছে, 19.098 মিটার। এখান থেকেও আবার মানে এটা 098 মানে এখানে এক যোগ হয়ে যায়, আমরা জানি প্রত্যেকটার ক্ষেত্রে, সেখানে 19.10 মিটার হয় বা 19.10 মিটার। তাহলে এখান থেকেও 30 সেন্টিমিটার বাদ যাবে যদি সিডিআর বের করি। আরডিআর তো এটা হলো, তাহলে সিডিআর বের করতে গেলে আমাদের 30 সেন্টিমিটার বা 30.30 মিটার বাদ দিলে আমাদের 18.80 মিটার হবে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে। তাহলে 200 মিটার, এবার দেখো এই দেখো 200 মিটার ট্র্যাকে মানে ট্র্যাকের ক্ষেত্রে স্ট্যাগারের পরিমাণ, তাহলে স্ট্যাগার কিভাবে দেওয়া হবে, এখানে দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট লেনে আমাদের মানে কোনো স্ট্যাগার দেওয়া হবে না, এটা একই রকম থাকবে। তারপরে কি হবে, দেখো 7.67 মিটার, তারপরে 15.33 মিটার, 23.00 মিটার, এগুলো পরপর দেওয়া আছে। তোমরা এগুলো একটু মুখস্থ করবে। আর এখান থেকে অঙ্ক, ওই যে আগের অঙ্কটাই এটা একই দেওয়া হবে, 7.60 মিটার করেই দেওয়া হবে। আগে কোথায় গেল, ফুল স্ট্যাগারের ক্ষেত্রে এই দেখো 7.04 মিটার। এটা আমরা কোন অনুযায়ী বের করব, এই অনুযায়ী, এই সূত্র অনুযায়ী বের করব। এই সূত্র অনুযায়ী বের করলেই আমাদের এই ডিস্টেন্সটা আসবে। আচ্ছা, এখানে 400 রিলের ক্ষেত্রে কিছুটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 400 রিলের ক্ষেত্রে আমাদের কি নিয়ম করা হয়, 400 রিলের ক্ষেত্রে আমাদের দেখো 4x100 মিটার রিলে, তাহলে প্রত্যেকে 100 মিটার করে দৌড়াবে। 400 মিটার ট্র্যাকে 4 জন থাকবে। সেখানে হস্তান্তর জোন বা টেক ওভার জোন থাকে, সেটা কত মিটারে থাকে, 30 মিটার। মানে 10 মিটার যে ব্যাটন নেবে, রিলের ক্ষেত্রে কি হয়, একটা ব্যাটন থাকে, সেই ব্যাটনটা যে নেবে সে 10 মিটার আগে থেকে দাঁড়িয়ে থাকবে, 100 মিটার শেষ হওয়ার আগেই, মানে 90 মিটার এসে দাঁড়িয়ে থাকবে অপর প্লেয়ারের থেকে। এবং সামনে 20 মিটার পর্যন্ত সে অ্যাক্সেস পাবে। মানে দুজন মিলে যখন ধরো রিলেটা যখন ব্যাটেনটা চেঞ্জ হবে, একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের ব্যাটেন যখন চেঞ্জ হবে, আমরা একটু ছবি আঁকছি দেখো। ধরো এই প্লেয়ারটা এখান থেকে দৌড়াচ্ছে, হাতে ব্যাটেন রয়েছে,
এবং আগের প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এ যখন ব্যাটেনটা নেবে, এই যে ব্যাটেন এক্সচেঞ্জ করার জন্য টোটাল ও এরিয়া পাবে কত, 30 মিটার। মানে এ 10 মিটার আগে এসে দাঁড়াবে এবং এ 10-20 মিটার আরও বেশি এগিয়ে যেতে পারবে, কারণ ওই এক্সচেঞ্জ জোনটা হচ্ছে অ্যাক্সিলারেশন জোনও বলা যেতে পারে। কারণ ও 10 মিটার আগে এসে দাঁড়াবে এবং সে স্পিডটাকে ওর সাথে সাথে ম্যাচ করে এবং এত ওই স্পিডেই তার কাছ থেকে ব্যাটেনটা নেবে। এটাকেই বলা হয় কি, টেক ওভার জোন। নেক্সট রয়েছে দেখো, রিলেটা তোমরা একটু দেখলে। এরপরে নেক্সট রয়েছে আমাদের এই অ্যাক্সিলারেশন জোনের, এগুলোই দেওয়া রয়েছে, কার্ভ ডিস্টেন্স রেডিয়াস। তাহলে তোমরা এখান থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মেনলি ইম্পর্টেন্ট পাবে সিডিআর, আরডিআর, লেনের প্রস্থ কত, সোজা পথ কত, ঠিক আছে। তারপরে আর কি প্রশ্ন পাবে, সোজা পথের দৈর্ঘ্য কত, আরও আর কি প্রশ্ন পাবে, তারপরে পাবে যে সিডিআর পেলে, আরডিআর পেলে, লেনের প্রস্থ পেলে, সোজা পথ পেলে। আচ্ছা, কটি লেন থাকে, লেন সংখ্যা সংখ্যা এইগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, যতটুকু আমি বললাম এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো। তারপরে আমি ওই যে কি বললাম, স্ট্যাগার ডিস্টেন্স বের করার রুলসটা এবং তার দিয়ে অঙ্ক, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এগুলো বললে হয় না, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হয়। 3 নম্বর লেনে কত, 4 নম্বর লেনে কত, লেনের সংখ্যা পরিবর্তন করে করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এগুলোই পরপর দেওয়া রয়েছে অঙ্ক করে, তোমরা একটু দেখে নেবে এখানে। আচ্ছা, আরেকটা বলে রাখি, এখানে অতিরিক্ত কৌণিক দূরত্ব অর্ধ স্ট্যাগার, দেখো কার্ভ ডিস্টেন্স 200 মিটার দৌড়ের থেকে লাগে, 800 মিটার দৌড়েও লাগে, তবে 800 মিটারের ক্ষেত্রে কি ডায়াগোনাল অ্যাক্সেস দেওয়া হয়। ডায়াগোনাল অ্যাক্সেস মানে অতিরিক্ত কৌণিক দূরত্ব। যখন দৌড়ানো হয়, সে 2 নম্বর লেন থেকে বা 3 নম্বর লেন থেকে যখন ফার্স্ট লেনের দিকে আসে, তখন কি হয়, তাকে একটু বেশি দৌড়াতে হয়, সেটাকে বলা হয় অতিরিক্ত মানে অতিরিক্ত দৌড় হয়। সেটাকেই আমরা মানে স্পোর্টসের ভাষায় বা খেলার ভাষায় বলা হচ্ছে যে ডায়াগোনাল অ্যাক্সেস ডিস্টেন্স বা অতিরিক্ত কৌণিক দূরত্ব। সেটা কত দেওয়া হয়, খুবই সামান্য, 20 সেন্টিমিটার। দেখো এটা 7 সেন্টিমিটার, এটা কত দেওয়া রয়েছে দেখো, 2 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার, এরকম পরপর দেওয়া রয়েছে। তো এইগুলো তোমরা দেখবে। এরপরে আমাদের 4.1.3-তে রয়েছে লৌহ গোলক নিক্ষেপ। লৌহ গোলক নিক্ষেপ মানে শর্ট পুট থ্রো বা শর্ট পুট। তাহলে এই লৌহ গোলক কি, একটা লোহার বল থাকে, সেই বলটাকে আমরা কাঁধের উপরে রেখে, হাতের তালুর উপর রেখে কাঁধের সাথে ঠেকিয়ে আমরা সামনে ঠেলে দিই বা ছুড়ে দিই। আমরা ছুটতে পারি না, যে এত বড় বল হয়, এত ভারী হয়, সেটাকে আমরা কোনো সময় ছুটতে পারি না। ছুরি কোন জিনিসটা, আমরা আমরা যেটা ঢিল, গায়ের জোরে ছুটছি, কিন্তু এটাকে আমরা কি করছি, পুশ করা হয়, তাই এটাকে বলা হয় শর্ট ফুট, ঠিক আছে। আচ্ছা, এর মাঠের মাপটা কত দেখে নাও। এর কি থাকে, একটা গোল বৃত্ত থাকে, ছবিটা এখানে আছে দেখে নাও। এই যে ডিস্টেন্সটা থাকে টোটাল এখান থেকে এই পর্যন্ত, এইটা থাকে, এটাকে কি বলা হয়, 2r অথবা ব্যাস। তাহলে এই ব্যাসটা কতটা থাকে, দেখো প্রথমেই দেওয়া রয়েছে, কোথায় গেল, এই যে 2.135 মিটারের ব্যাস নিয়ে একটি ধাতব তারের তারের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। কত মিটার, 2.135 বৃত্ত অঙ্কন করতে। এই বৃত্তটার কি থাকবে, চারপাশে দাগ কাটা থাকবে, সেটা কত সেন্টিমিটার চওড়া থাকবে, 5 সেন্টিমিটার, এবং বৃত্তের দুপাশে দুটো দাগ থাকবে। দেখো এই ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, এপাশে বার করে দিয়েছে একটুখানি, এপাশে একটুখানি বেশি বার করে দিয়েছে। এটা কত সেন্টিমিটার হবে, 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার হবে। আচ্ছা, তারপরে দেখো সামনে দুটো দাগ কাটা আছে, এখানে একটা, এই একটা, এই কেন্দ্রবিন্দু থেকে দাগ কাটা আছে। তাহলে এখান থেকে এই কেন্দ্রবিন্দু থেকে যে দাগ কাটা আছে, একটা কোণে দাগ কাটা থাকে, সে কোণটা কত, 34 পয়েন্ট, এখানে দেওয়া আছে, তোমাদের একটু দেখিয়ে দিই, 4.92 ডিগ্রি কোণ বিশিষ্ট থাকে। কত ডিগ্রি থাকে, 34.92 ডিগ্রি বিশিষ্ট কোণ থাকে। এই কোণটা কতটা থাকে, 34.92 ডিগ্রি। তাহলে শর্টপুটটা কি হয়, এখানে থ্রো করা হয়, এবং এর সাথে সাথেই দেখো তোমরা দেখবে, আমি একটু মুছে দিই, তারপরে দেখো। আচ্ছা, এখানে দেখো তোমরা দেখবে যে এখানে একটা বোর্ড দেওয়া থাকে, এটাকে বলা হয় স্টপ বোর্ড। কি দেওয়া থাকে, একটা বোর্ড দেওয়া থাকে।
স্টপ বোর্ডটা কি হয়, কাঠের তৈরি হয় এবং সে খানিকটা উঁচু হয়। তাহলে এই স্টপ বোর্ডের কাজ কি, স্টপ বোর্ডটা ওপর দিয়ে তুমি পা ঘোরাতে পারবে, কিন্তু স্টপ বোর্ডের ওপাশে যদি তুমি পা ফেলো তাহলে কি হবে, সেটা ডিসকোয়ালি হয়ে যাবে শর্টপুট নিক্ষেপের ক্ষেত্রে। তাহলে বোর্ডের মাপ কত দেখো, 1 পয়েন্ট, স্টপ বোর্ড, এই দেখো স্টপ বোর্ড দেখো দেওয়া রয়েছে কি 112 সেন্টিমিটার, 112, এটা এটা মিটারে দেওয়া রয়েছে, কিন্তু দেওয়া রয়েছে যে 0.112 মিটার থেকে 0.030 মিটার চওড়া হয়। তাহলে কত 0 মিটার চওড়া হবে, এই 10-11 সেন্টিমিটার মতন চওড়া হবে, 10 সেন্টিমিটার 11 সেন্টিমিটার মতন চওড়া হবে। এবং এটা লম্বাই কতটা হবে, 1.21 থেকে মানে 1.22 মিটার মতনই চওড়া হয়। মানে লেনের যে মাপটা ছিল, আমরা মনে করে দেখো ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের যে আমরা আগে করলাম, সেখানে দেওয়া রয়েছে 1.22 মিটার, এই 1.21 মিটার প্রস্থ বিশিষ্ট হয়, মানে চওড়া হয় লম্বায়। আচ্ছা, ন্যূনতম ওজন আমাদের মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা মহিলাদের, এটা কি মেয়েদের, মেয়েদের কত কেজি, 4 কেজি হয়, আর ছেলেদের কত হয়, 7 কেজি 260 গ্রাম। এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা আসার মতন, যে মেয়েদের শর্টপুটের ওজন কত হয় 4 কেজি, আর ছেলেদের কত 7 কেজি 260 গ্রাম। ব্যাস কত, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, এগুলো আসবেও না পরীক্ষায়। আচ্ছা, অফিসিয়াল দল শর্টপুট ইভেন্টের জন্য একজন চিফ জাস্টিস ইভেন্টের মানে একজন প্রধান রেফারি থাকবে, সে কাজ করবে কি, সে টোটাল খেলাটাকে চালনা করবে, এবং দুজন পতাকা দিয়ে একজন থাকবে, আর ওইদিকে শর্টপুট যেখানে পড়বে সেখানে আর একজন ব্যক্তি থাকবে, এবং সেখানে ফিতে নিয়ে একজন থাকবে, সেই ফিতে দিয়ে যেখানে বলটা পড়বে সেটা মাপার জন্য। শর্টপুটের পরে আসি আমরা ডিসকাসে। আচ্ছা, শর্টপুটে বলে রাখি, শর্টপুটে এইগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। হুম তাহলে কি কি বললাম আর একবার বলে দিই শর্টপুটের ইম্পর্টেন্সগুলো, যে পাশে যে দাগটা থাকে কত সেন্টিমিটার থাকে, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার, আর দাগটা কত সেন্টিমিটার করে চওড়া করে ডান্ডা থাকে 5 সেন্টিমিটার, কোণের মাপটা কত 34.392 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি থাকে, এর ব্যাসটা কত থাকে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এগুলো সব দেখে নেবে তোমরা। এরপর ডিসকাস নিক্ষেপ, ডিসকাসের ক্ষেত্রেও একই, হ্যাঁ সাইডে যে দাগ কাটা থাকে সেটা 75, কিন্তু এই ব্যাসটা এখানে আলাদা থাকে, এটা কত থাকে, টু পয়েন্ট 2.50 মিটার থাকে, কত মিটার থেকে 2.50 মিটার। এবং কোণটা কতটা থাকে, এই যে কোণ আগের ক্ষেত্রে করেছিলাম যে কোণটা, সেই কোণটাও এখানে একই রকম থাকে, এই যে কোণটা, এই কোণটাও আমাদের কত থাকে 34.92 ডিগ্রি। আচ্ছা, দাগ কত থাকে 5 সেমি চওড়া, কত সেমি চওড়া, 5 সেন্টিমিটার চওড়া। আচ্ছা, ডিসকাস, ডিসকাসের আমাদের মাপটা মানে ওজনটাও দেখে নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে ক কেজি থাকবে, 2 কেজি, এবং মেয়েদের ক্ষেত্রে কত থাকবে, 1.5 কেজি এবং 1 কেজি, এই কটা ইম্পর্টেন্ট এখানে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, ব্যাসার্ধ এগুলো দরকার নেই, এগুলো তোমরা দেখতে পারো নাও দেখতে পারো, পরীক্ষায় আসে না। আচ্ছা, অফিসিয়ালের বিন্যাস, ক্লাস 11-এর জন্য এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু যারা এসএসসি বা অন্য কিছু পরীক্ষা এক্সাম দেবে কম্পিটিটিভ, তাদের জন্য কিন্তু এগুলোও ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। আচ্ছা, ডিসকাস থ্রোর পরে কি, ডিসকাস থ্রো করার নিয়মটা কীভাবে ছুটতে হবে সেটা আমাদের দেখতে হবে, এখানে দেওয়া আছে পরপর করে, হ্যাঁ এটা দেখে নেবে। ডিসকাসের খাঁচা বা নিয়ম, বা ডিসকাস করার নিয়ম নকশা কীভাবে তৈরি করা হয়, ইউ আকৃতি করা হবে এবং সামনের দিকে ফাঁকা রাখতে হবে অনেকটা দূরত্ব, ডিসকাস হয়ে গেল। এরপরে আছে দীর্ঘ লম্ফন বা লং জাম্প, লং জাম্পের নিয়ম, লং জাম্পের ক্ষেত্রে কি হয়, একটা দৌড়ে আসার জায়গা রাখতে হয়, একটা সোজা পথ, ঠিক আছে। এটা, এটার পরে এখানে একটা টেক অফ বোর্ড থাকে কাঠের তৈরি, সেই টেক অফ বোর্ড থেকে আমরা পা দিয়ে পুশ করে আমরা সামনের দিকে জাম্প করি। তাহলে আমরা কি করছি, এই দৌড়ে আসলাম, এখানে ছবিটাতে দেখবে তোমরা এখান থেকে উঠেছে, এটা হচ্ছে তোমার টেক অফ নিয়েছে, টেক অফ নেওয়ার পরে সে এটা হচ্ছে সাইক্লিক করেছে, পাটাকে সাইক্লিক করে হাতটা দিয়ে সামনের দিকে ঝুঁকে সে ল্যান্ড করেছে এইভাবে। তাই এরও একটা পদ্ধতি আছে, কিছুগুলো কিছু কিছু, সেই পদ্ধতিগুলো তোমরা এই পরপর পয়েন্ট আছে এগুলো এখানে দেখবে, ল্যান্ডিং এরিয়া কি, টেক অফ লাইন কি, হ্যাঁ এগুলো দেখবে। এরপর হচ্ছে অফিসিয়াল দল, তাহলে অফিসিয়াল দলে কি কি থাকবে, একজন চিফ জাস্টিস থাকবে, চিফ জাজ থাকবে, এবং চিফ জাজ কি করবে, প্রতিযোগিতা সবকিছু পর্যবেক্ষণ করবে। তাছাড়া কি থাকবে, দেখো এখানে দেওয়া রয়েছে যে
দুটি পতাকা থাকবে, ট্রায়াল বৈধ হলে একজন দায়ী থাকবে যে দুটি পতাকা নিয়ে কোথায় দায়ী থাকবে, ওই টেক আপ বোর্ডের ওখানে। যদি টেক আপ বোর্ডের পার করে পা চলে যায়, একটুখানি টাচ হয়ে গেলেও সেখানে রেড ফ্ল্যাগ উঠে যাবে, মানে বৈধ নয় সেই জাম্পটি। তারপর একজন সাদা পতাকা নিয়ে থাকবে, সাদা পতাকা নিয়ে থাকবে ওই ব্যক্তি, সাদা পতাকা থাকবে এবং রেড ফ্ল্যাগ থাকবে, দুটোই থাকবে। যখন জাম্পটি সঠিকভাবে হবে সে তখন সাদা পতাকা তুলবে। তারপরে ল্যান্ডিং করার পরে ল্যান্ডিং জাজ থাকবে, সে নিকটতম দাগ নির্ধারণ করবে এবং তারপরে কি করবে, সেখানে টেপ নিয়ে গিয়ে নেল পুঁতে স্টপ বোর্ডের আগ পর্যন্ত সে মাপ নেবে এবং তারপরে জাজকে বা স্কোর আর বোর্ড যারা স্কোর লিখছে তাদেরকে ফলাফল জানাবে। এই হয়ে গেল আমাদের লং জাম্প। এরপর হচ্ছে কবাডি খেলা। কবাডি খেলা ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো আছে এবং পরবর্তী পার্টটা আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।